প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে নানা রকম সমস্যা, রোগ, করোনা ইত্যাদি এসব নিয়েই আলোচনা করে থাকি। মাঝে মাঝে খুশির খবর আসে, কিছু খবর আমরা জাতি হিসেবে সেলিব্রেট করতে পারি, সেরকম খবর আজকাল খুব কমই। আর এরকম একটি খরার মধ্যে, মানে ভালো খবরের খরার মধ্যে গত মঙ্গলবার আমরা সকলেই জানি যারা খোঁজ খবর রাখি যে বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যে একটি তথ্য প্রকাশ করেছে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। সেখানে জানানো হয়েছে যে 2020 সালের জিডিপির প্রবৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ার মধ্যে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই এগিয়ে থাকার খবরটি আমরা অন্যভাবে একটু সেলিব্রেট করতে চাই। এটাকে কেউ যদি বাড়াবাড়ি মনে করে করতেই পারে, আমরা সবটাতেই কিছু না কিছু বাড়াবাড়ি তো করি। আর ভালো খবরকে ভালো বলাটাও এক ধরনের এগিয়ে চলাকে, সামনে আরও ভালো করাকে বোধহয় সাপোর্টই করা হয়। সে কারণেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। গন্তব্য এখন বাংলাদেশ, এই শিরোনাম নিয়ে ডক্টর শামসুল আলম আমাদের সঙ্গে আছেন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এবং সদস্য। আমরা ফাইন্যান্সিয়াল হ্যারাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদকে পেয়েছি। বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার আছেন। এখানে মনে হতেই পারে যে কেন ভাইরোলজির সাবেক চেয়ারম্যান কেন, কারণ এর সাথে আরও একটি তথ্য আমরা একটু শেয়ার করতে চাই দর্শকদের সঙ্গে। আইসিডিডিআরবি এবং আইইডিসিআর যুগপৎভাবে একটি গবেষণা পরিচালনা করেছে করোনা পরিস্থিতির উপরে, যেখানে একটি জায়গায় বলা হয়েছে যে বাংলাদেশ একেবারে হার্ড ইমিউনিটির অ্যাচিভ করার তার প্রান্তে প্রায় করেই ফেলেছে। সুতরাং এটাও আমাদের অর্থনীতির জন্য এই করোনার পরিস্থিতিতে আমরা সামলে নেবার জন্য একটা ভালো তথ্য। স্যার সেটা হয়তো বা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে এর আগেও হার্ড ইমিউনিটি নিয়ে কথা বলেছিলাম। এখন এই আইএমএফের যেই প্রেডিকশন বা র্যাঙ্কিং সেটা নিয়েও কথা বলবেন। আমি কাজী ইকবাল হোসেন, তাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশের খুবই গুণী একজন মানুষ, বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো। তিনি কিন্তু তার একটি গবেষণায় আগেই এরকম একটা কিছু প্রেডিক্ট করেছিলেন, খুব জোর গলায় না বললেও তার হিসেব নিকেশ বলছিল যে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় অনেক দেশকে টপকে যাবে খুব শিগগিরই। আমরা তাকে দিয়েই শুরু করতে চাই। গন্তব্য এখন বাংলাদেশ। কাজী ইকবাল। ধন্যবাদ। কিছুদিন আগে বিআইডিএস থেকে একটা গবেষণা করা হয়েছিল। তো গবেষণাটা ছিল যে কোভিডের সময় আমাদের অর্থনীতি কতটা ইম্প্যাক্টেড হয়েছে সেটা সম্বন্ধে একটা র্যাপিড অ্যাসেসমেন্ট। তো আমি সেটার আলোকেই আমার বক্তব্য শুরু করব। আমি কি এখানে কিছু স্লাইড শেয়ার করতে পারি? একদম, আপনি স্লাইডটা আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা বোধহয় নিতে পারবো স্ক্রিনে। আমি স্ক্রিন শেয়ারে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আপনার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি, আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটা ডেইলি ইলেকট্রিসিটি প্রোডাকশনের একটা গ্রাফ। সেটা আমরা প্রি কোভিড পিরিয়ড এবং পোস্ট লকডাউন পিরিয়ড আমরা নিয়েছি। আপনি যদি দেখেন যে এইখানে হলুদ পাটটা হলো আমাদের লকডাউন পিরিয়ড। ঠিক লকডাউন পিরিয়ড থেকে আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন বা প্রোডাকশনটা কমে যায়, কিন্তু ঠিক এক মাস পরেই কিন্তু আবার কনজাম্পশন বা প্রোডাকশনটা বাড়তে থাকে। ঠিক আছে, যদিও আমরা এখনো প্রি লকডাউন পিরিয়ডে বা প্রি কোভিড পিরিয়ডে আমরা এখনো পৌঁছাইনি, কিন্তু আমরা একটা রিকভারিতে আছি। সো এই গ্রাফ থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি। এক, আমাদের একটা ভি শেপ রিকভারি ইজ কোয়াইট পসিবল, দেখাই যাচ্ছে যেখানে একটা ভি শেপ একটা রিকভারি হচ্ছে। দুই, আমাদের যা ক্ষতি হয়েছে সেটা প্রথম এক মাসের ভিতরেই। হ্যাঁ, কেন আমাদের দেখেন যে আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন বা প্রোডাকশন শুধুমাত্র এক মাস ডাউন স্লোপ ছিল, তারপর থেকেই কিন্তু বাড়া শুরু করেছে। হ্যাঁ, সো এখান থেকে মানে মূল বক্তব্যটা হলো যে ইলেকট্রিসিটি প্রোডাকশন থেকে আমরা আসলে ফর্মাল ইকোনমি, ইনফর্মাল ইকোনমি দুটোই বুঝতে পারি এবং অর্থনৈতিক গতি প্রকৃতি সম্বন্ধে একটা ধারণা করতে পারি। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যতটা খারাপ ভেবেছিলাম যে অর্থনীতির উপরে এর প্রভাবটা পড়বে, ততটা খারাপ আসলে হয়নি। আমরা এক মাস পরেই কিছুটা ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে।
তারপরে আমি আমার সেকেন্ড গ্রাফটাতে যাচ্ছি। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট এবং আরএমজি এক্সপোর্ট আমি দেখিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা লকডাউন পিরিয়ড অবস্থাতেই সেটা শুরু হয়েছে, এটা লকডাউনের পরে না, আগে থেকেই শুরু হয়েছে একটা। তারপরে আপনি যদি রেমিটেন্সের দিকে তাকান, ইটস এ হিউজ ইনক্রিজ। হ্যাঁ, লকডাউনের পিরিয়ড থেকেই একটা বিশাল জাম্প আমরা দেখতে পারি এই রেমিটেন্সের উপরে। আমি জাস্ট গ্রাফগুলো দেখাচ্ছি, জাস্ট সেট দ্য টোন অফ আওয়ার ডিসকাশন, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে যে আমরা কি নিয়ে কথা বলছি। ইভেন আপনি যদি ব্যাংক ডিপোজিট এবং ক্রেডিটের গ্রোথটা দেখেন, লকডাউনের আগে কিছুটা ডিপ হয়েছে, কিছুটা কমেছে, কিন্তু তারপরে মোটামুটি একটা বেশ ভালো অবস্থানে সেটা চলে গেছে। তো এখান থেকে আমরা আসলে কি কনক্লুশনটা ড্র করতে পারি? হ্যাঁ, লকডাউনের সময়, লকডাউনের প্রথম মাসটা খুবই খারাপ ছিল, সেই সময় আমাদের প্রোডাকশনটা অনেকটা কমেছে, কিন্তু তারপর থেকে ইকোনমিটা অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। এখন কারণটা হলো যে, মানে কারণগুলো কি এর পিছনের, যে কেন ইকোনমি এতটা রেজিলিয়েন্ট হতে পারলো আমাদের ইকোনমিটা, আনলাইক আদার ইকোনমিজ। তো সেখানে আমি কয়েকটা কারণ বলবো, যেটা আমরা আগেও আলোচনা করেছি কিন্তু ওয়ার্থ রিপিটিং। একটা হলো যে আমাদের গ্রোথটা প্রপার গ্রোথ। আমাদের গ্রোথে দুটো ইঞ্জিন আছে, মেইন ইঞ্জিন, একটা হলো গার্মেন্টস আর একটা হলো রেমিটেন্স। গার্মেন্টস আমার 40 লক্ষ বা আরো বেশি কর্মী কাজ করছে, যারা একেবারেই গরিব ঘর থেকে এসছে, যার ফলে এটা গরিবদের জন্য বেশ উপকারী। কিন্তু আর একটা জিনিস আমরা গার্মেন্টস সম্বন্ধে যেটা কখনো বলি না, যেটা আমরা, আমাদের গার্মেন্টস এর ওনার কারা। দেশ গার্মেন্টস থেকে যখন অনেকগুলো গার্মেন্টস হলো, তখন কিন্তু দেশ গার্মেন্টস এর কর্মীরাই এটা করেছে। আমাদের মিডিল ক্লাসের হাতেই কিন্তু আমাদের গার্মেন্টস এর উন্নতি। কোনো পুঁজি যখন কোনো দেশের মিডিল ক্লাসের হাতে থাকে, তার একটা অন্য ধরনের ডিস্ট্রিবিউশনাল ইম্প্যাক্ট পড়ে, সেটা আমরা সবসময় দেখি। আমাদের পুঁজিটা এসছে মধ্যবিত্ত থেকে, উচ্চবিত্ত বা এলিটেড ক্লাস থেকে আমাদের পুঁজিটা আসেনি, এবং সেটার একটা প্রো গ্রোথ ইমপ্লিকেশন আমরা সবসময় দেখতে পাই। আর রেমিটেন্সের কথা তো আমরা জানি যে এখানে কারা রেমিটেন্স পাঠাচ্ছে, একেবারে নিম্নবিত্ত লোকজন। সো আমাদের যে দুটো ইঞ্জিন, সেই দুটো ইঞ্জিনই আমার প্রো গ্রোথ ইঞ্জিন। হ্যাঁ, যার ফলে আমাদের একটা ইকোনমিতে একটা বিশাল রেজিলিয়েন্স সবসময় তৈরি হয়েছে। আর একটা জিনিস যেটা আমরা খুব একটা লক্ষ্য করছি না আমাদের গ্রোথের রেজিলিয়েন্সের পিছনে, সেটা হলো যে আমাদের আরেকটা বড় গ্রোথ ড্রাইভার হলো আমাদের এমপিসি, যেটা আমরা টেকনিক্যালি বলি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। আমরা বাংলাদেশিরা একটু বেশি খরচে, আমরা খরচ করতে পছন্দ করি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমরা খরচ করি, কিন্তু এই খরচের ব্যাপারটাই যে আসলে আমাদের একটা গ্রোথের বিশাল ড্রাইভার, সেটা আমরা অনেক সময় খেয়াল করছি না। হ্যাঁ, তো আমাদের এখানে একটা বোঝার ব্যাপার আছে যে আগে যে আমাদের শুধুমাত্র রেমিটেন্স অথবা আরএমজি আমাদের গ্রোথের ড্রাইভার ছিল, সেই গ্রোথের ড্রাইভার শুধু এই দুটো এখন নেই। বরং আমি বলতে চাই যে এর সাথে যোগ হয়েছে আমাদের আরএফএল ওয়ালটন স্টোরি। এবং আরএফএল ওয়ালটন স্টোরি তখনই এটা সাস্টেনেবল হয়েছে যখন আমরা প্রচুর খরচ করা শুরু করেছি। আমাদের মধ্যবিত্ত প্রচুর খরচ করে, উচ্চ মধ্যবিত্ত প্রচুর খরচ করছে। যে পরিমাণ ইনকাম থাকলে একজন সে টেলিফোন ব্যবহার করবে, অথবা একটা টিভি কিনবে, অথবা রেফ্রিজারেটর কিনবে, বাংলাদেশের জন্য সেটা অনেক লোক। আপনি যদি ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে কম্পেয়ার করেন, সো আমাদের খরচ এরিয়া যেটা বেশি বলেই এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো আমাদের এখন দেশে গড়ে উঠছে। ইটস এ হিউজ ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন, যেটা লাস্ট 10 বছর ধরে হয়ে যাচ্ছে আমাদের দেশে। তো এগুলোর কারণেও আরেকটা বড় কারণ যেটা আমি একটু পয়েন্ট আউট করতে চাই, যে আমাদের গ্রোথটা কিন্তু সেলফ ফিনান্স গ্রোথ। হ্যাঁ, আমাদের এখানে কেউ $1 বিলিয়ন ইনভেস্ট করেনি, আনলাইক সে কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ইন্ডিয়া। সো আমাদের গ্রোথটা আমরা নিজেরা ফিনান্স করেছি। আমরা ফিনান্স করেছি, গ্রোথ পুঁজি হয়েছে, পুঁজিটা আবার রিইনভেস্ট করেছি, যার ফলে আমাদের গ্রোথটা একটু স্লো হয়েছে, কিন্তু আমাদের গ্রোথটা খুব রোবাস্ট বা রেজিলিয়েন্ট হয়েছে। হ্যাঁ, যার ফলে এক্সকিউজ মি, আমাদের এখানে যখন কোনো শক আসে, সেই শকটা আমরা খুব ভালো অ্যাবজর্ভ করতে পারি। একটা তো প্রপার গ্রোথ, তারপরে আমাদের রেজিলিয়েন্ট ইকোনমি, তারপর আমাদের গ্রোথটা হচ্ছে আমাদেরই পুঁজির কারণে। এই ধরনের কারণগুলোর ফলে কোভিড এর কারণে আমাদের যেই ক্ষতিটা হয়েছিল, সেই ক্ষতিটা মানে আমাদের ইনহারেন্টলি আমাদের গ্রোথের ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে সামনে নিয়ে গেছে, আনলাইক আদার কান্ট্রিজ। জি, আমি শুনবো। আমরা বিআইডিএস থেকে বলেছিলাম যে আমাদের এই সময়তের 4 to 5% ভেরি লাইকলি হতেই পারে।
জি, 4 to 5%। আপনি আপনার প্রেজেন্টেশনে একটু আমাদেরকে গ্রাফ চার্ট দেখিয়ে বলছিলেন এবং খুব সুইট করে বলেছেন যে আমাদের ইকোনমিটা এরকম এই গ্রোথের রেজিলিয়েন্সটার কারণে আনলাইক আদার ইকোনমিক্স আমরা কখনো আসলে আমাদের অর্থনীতির এই ভালো বা মন্দ খুব খুব একটা সাহস পাই না ভারতের মতো একটা জায়ান্ট অর্থনীতির দেশের সঙ্গে তুলনা করতে। কিন্তু এবারে IMF এর যেই রিপোর্টে আমরা দেখছি সেখানে ভারতের সঙ্গে তুলনা করা হয়েছে। এ নিয়ে ভারতীয় পত্রপত্রিকা টেলিভিশনে প্রায় প্রতিদিনই মঙ্গলবার থেকেই অনেক লেখালেখি হচ্ছে। আমাদের বন্ধু আমাদের সাংবাদিকদের ঢাকার সাংবাদিকদের খুবই প্রিয় মুখ এবং তার লেখার আমরা খুবই ভক্ত। ঠিক একেবারে একজন সাংবাদিক একটা জায়গায় দাঁড়িয়ে যেমন করে লেখেন তেমন করে তিনি অর্থনীতি এবং রাজনীতিটা বিশ্লেষণ করেন। দ্য টেলিগ্রাফের চিফ অফ ব্যুরো দেবদীপ পুরোহিত আছেন। দেবদীপেরও একটি খুব চমৎকার আর্টিকেল এই বিষয় নিয়ে, যেখানে আপনি বলছিলেন যে আমরা একটু খরুচে, আর দেবদীপের যেই লেখা সেখানে অনেকগুলো তুলনা, অ্যাডাম স্মিথের কোট, মোদি সরকারের যেরকম নেগেটিভ রাজনীতি ইত্যাদি, সেগুলো নিয়ে এই বাংলাদেশের এগিয়ে আসাকে দেবদীপ অ্যাপ্রিসিয়েট করেছেন। কিন্তু কোথাও লিখেছেন যে যদিও তুলনাটা ক্রয় ক্ষমতার উপরে নির্ভর করে নয়, ভারত থেকে বাংলাদেশ একটু এগিয়েছে জিডিপির গ্রোথে, বা 2021 হবে ভারত হবে $1,877, যেটা বাংলাদেশ হবে $1,888। আমি দেবদীপের কাছ থেকে আরও একটু আমাদের মতো করে শুনতে চাই। এটাতে ভারতের ইকোনমিস্টরা, আমরা রাহুল গান্ধীর টুইট দেখেছি, উনি টুইট করেছেন, তার পাল্টা অনেক ইকোনমিস্টরাও এই বিষয় নিয়ে টুইট করেছেন, লিখেছেনও। আমি আরেকটু বিস্তারিত জানতে চাই দেবদীপ। আমি ধন্যবাদ মুন্নি আমাকে এত সুন্দর একটা প্যানেলে ডাকার জন্য। আমার কয়েকটা খুব বেসিক বক্তব্য আছে। আমি যেহেতু ভারতীয় এবং ভারতীয় সাংবাদিক, তাই আমি প্রথমে ভারতের কথা বলবো যে এই আমাদের দেশে একটা খুব দুর্ভাগ্য যে গত কয়েক বছরে লোকে অর্থনীতি নিয়ে কথাবার্তা খুব একটা বেশি বলে না। অর্থনীতি নির্বাচনেও ইস্যু হয় না। আমাদের হঠাৎ করে মন্দির, মসজিদ, পাকিস্তান এইসব নিয়ে মানুষ ব্যস্ত থাকে। আর তো হঠাৎ করে গতকাল একটা চেঞ্জ হলো যে গতকাল সকালবেলা 9:18 রাহুল গান্ধী একটা টুইট করলেন এবং সেখানে উনি ভারতীয় অর্থনীতির কথা বললেন এবং বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করলেন। সো সঙ্গে সঙ্গে একটা যেন গেল রব যে আমাদের ভারতের অর্থনীতির অবস্থা কি খারাপ, আমাদের পার ক্যাপিটা জিডিপি সেটা বাংলাদেশ ছাপিয়ে যাবে ভারতকে 2020-তে, তা নিয়ে গেল রব। তো আমি সাংবাদিক হিসেবে বলছি যে আমি এই ব্যাপারটায় আমি খুব একটা শকড নই, বিকজ আমি একই সঙ্গে ভারতীয় ইকোনমির ট্র্যাজেক্টরিটা ফলো করছি এবং একই সঙ্গে বাংলাদেশ ইকোনমিরও ট্র্যাজেক্টরিটা ফলো করছি। তো বাংলাদেশ ইকোনমি যা ট্র্যাজেক্টরি, কাজী ইকবাল সাহেব কি সুন্দরভাবে বললেন যে ইলেকট্রিসিটি প্রোডাকশন, ইলেকট্রিসিটি কনজাম্পশন, এগুলো খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যে একটা ইকোনমি কতটা শক অ্যাবজর্ব করতে পারে। তো বাংলাদেশ ইকোনমি রেজিলিয়েন্স, মানে ধরুন আপনার ইকোনমি যাই হোক না কেন, দেখুন উত্থান আর পতন জীবনের নিয়ম। সো কখনো আপস অ্যান্ড ডাউনস এগুলো হয়। সো আপনার ইকোনমি যদি রেজিলিয়েন্ট হয় তাহলে কিন্তু আপনি ওই শকটা অ্যাবজর্ব করতে পারেন। তো বাংলাদেশের ক্ষেত্রে, মানে ধরুন আমাদের ক্ষেত্রে, মানে ওই যে রিপোর্টটা আমাদের, মানে দুর্ভাগ্য আমাদের মাঝে মাঝে, আমি আমার দেশের কথা বলি, যে আপনারও মাঝে মাঝে সেই দুর্ভাগ্য অংশীদার হন এবং আপনাদেরও বাজে লাগে, কিন্তু অর্থনীতি নিয়ে কেউ কোনো কথা বলে না, মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিকজ ওই মন্দির, মসজিদ, পাকিস্তান যুদ্ধ করে করে আমরা ভুলে যাচ্ছি যে ইকোনমিটা ক্রমশ ফল্টার করছে, গ্রাফটা ডাউনওয়ার্ড স্লোপিং। এই যে আমাদের অর্থনীতি, মানে এই যে রিপোর্টটা, এই IMF এর যে রিপোর্টে যে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি আমাদের থেকে ছাপিয়ে যাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে অনেক জরুরি যে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে ভারতের ইকোনমি 10.3% সংকুচিত হবে এবং এই সংকোচনটা
আপনার জুন মাসে যখন প্রেডিকশন করা হয়েছিল তখন ওটা 4.5% ছিল। তো 4.5 থেকে সেটা 10.3 হয়ে গেল। এবং এমার্জিং যতগুলো কান্ট্রি আছে তাদের মধ্যে বা ইন্ডিয়ার যে জিডিপির যে সংকোচনটা সেটা সব থেকে বেশি। তার মানে সামথিং ইজ রং উইথ দ্য ইন্ডিয়ান ইকোনমি। আর আরেকটা হচ্ছে বাংলাদেশ নিয়ে কম্পেয়ার করে গেল রব উঠছে যে আমাদের, আমি যে ডেটাটা সবাই আপনারা জানেন জি, যে শেয়ার করুন। 2020-তে যে পার ক্যাপিটা জিডিপি ইন্ডিয়ার হবে $1886 মতো এবং বাংলাদেশের হবে 1887। কিন্তু 88 আহ, চায়নার অনেক হবে হচ্ছে 10,839। সো আপনি বুঝতে পারছেন যে কতটা এগিয়ে। সো আমাদের এখন লাস্ট এটাই আমি শেষ করছি যে আমি আমার স্টোরিটায় আমি অ্যাডাম স্মিথ, যাকে ফাদার অফ ইকোনমিক্স ইকোনমিক বলা বলে। হয়, ফাদার অফ ক্যাপিটালিজম বলা হয়, ওনাকে কোট করেছে। তো উনি বলেছেন যে একটা অর্থনীতির ক্ষেত্রে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পিস, যেটা খুব ইম্পর্টেন্ট, একটা প্রপার ট্যাক্সেশন সিস্টেম, অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই তিনটে জিনিস যদি থাকে তাহলে ইকোনমি অপিউলেন্সের দিকে যায়, প্রাচুর্যের দিকে যায়। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা গভর্নমেন্টের জামানায় উনি যেটা করতে পেরেছেন যে একটা স্টেবিলিটি, একটা পিস। আপনাদের 2009-10-এর আগের বাংলাদেশের ইমেজ এবং 2009-এর পরের বাংলাদেশের ইমেজ, এটার মধ্যে একটা মারাত্মক ডিফারেন্স আছে এবং দ্যাট ক্রেডিট গোস টু ইয়োর প্রাইম মিনিস্টার। আমাদের গত 3-4 বছরে আমাদের ইন্ডিয়ার ইমেজটা কিন্তু সেরকম নয়, রাইট? তারপর ট্যাক্সেশন সিস্টেম, ইন্ডিয়া ট্যাক্সেশন সিস্টেমে আমাদের জিএসটি রোল আউট হয়েছে, তা নিয়ে প্রচুর সমস্যা আছে। সেটা নিয়েও আমাদের দেশে ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্টের অবস্থা একটু গন্ডগোলের। আপনাদের ক্ষেত্রে সেদিকে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, আপনাদের বড় বড় হাইওয়েজ হয়েছে, আপনাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে এটা লং টার্ম কমিটমেন্ট টু ইনফ্রাস্ট্রাকচার, যার ফলে আপনাদের স্যার বলছিলেন যে আপনাদের দেশে খুব মেজর ইনভেস্টমেন্ট আসেনি বড়, জি। কিন্তু মানে ধরুন আপনাদের মানে দেয়ার আর অনেক বিদেশি ইনভেস্টর, কিন্তু বাংলাদেশে দে আর পুটিং দেয়ার মানি। সো সেটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারের প্রতি আপনাদের গভর্নমেন্টের কমিটমেন্ট, সেটা। আর একটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আপনাদের এত রেমিটেন্সেস আসে, আপনাদের $40 বিলিয়ন বেশি হচ্ছে আপনাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তার মানে আপনারা 6 মাসের ইম্পোর্ট বিল আপনারা পে করতে পারেন। সো অনেক পজিটিভ ফ্যাক্টরস। এবং ফাইনালি মাই লাস্ট পয়েন্ট ইজ যে আমি কেন এই কারণে সারপ্রাইজ না, শুধু পার ক্যাপিটা জিডিপি নয়, দীর্ঘদিন ধরে অমর্ত্য সেন, কৌশিক বাসু, সাম অফ দ্য বেস্ট ইকোনমিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওনারা যেটা বলছেন যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিসেস, মানে জেন্ডার গ্যাপের কথা বলুন, আপনার হেলথের কথা বলুন, উইমেন্স এনরোলমেন্ট ইন এডুকেশন বলুন, সেগুলোই কিন্তু বাংলাদেশ অনেক দিন ধরেই এগিয়ে আছে। সো এই রেজাল্টে, বাংলাদেশের রেজাল্টে আমি বিন্দুমাত্র সারপ্রাইজ নই, এবং ইন্ডিয়ার যে গ্রাফটা যে ফল করছে তাতেও আমি সারপ্রাইজ নই। আই ক্যান সে দ্যাট আই টোল্ড ইউ সো, আই নিউ ইট। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। ভালোই লাগে মানে বন্ধুদের কাছে নিজেদের অ্যাচিভমেন্টের কথা এবং মানুষের উন্নয়ন এবং সবাই মিলে এই গ্রাফটাতে আমরা কন্ট্রিবিউট করেছি, জানতে অথবা অজান্তে। সেই কারণে এই রাজনীতির যে এক ধরনের স্থিতিশীলতা, খুব বেশি যেই রাজনীতি আমরা দেখে এসেছি 2009-এর আগ পর্যন্ত, সেই জায়গা থেকে আমরা রাজনীতিটাকে একটা সহনশীল জায়গায় রাখা, শান্তিপূর্ণভাবে রাখা, অ্যাডমিনিস্ট্রেশনের এক ধরনের জাস্টিস তো নিশ্চয়ই আছে, তা না হলে অর্থনীতির এই ডিজিটগুলো বা যেই গ্রাফগুলো আসলে কাজী ইকবাল আমাদেরকে দেখালেন সেখানে অতটা কি সহজ হতো কিনা সেটা আমাদের দেখার বিষয়। তারপরেও আপস অ্যান্ড ডাউনসের একটা কথা বললেন, তাই তো এটাই, এই এগিয়ে যাওয়াই তো এগিয়ে যাওয়া নয়, বা এই পিছিয়ে থাকা ভারতের বেলায় বলি সেটাও তো নয়, কিন্তু সেই এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়ার মধ্যে যেন খুব বড় একটা ধাক্কা, খুব বড় একটা শক যেন না থাকে, আবার সামনের বছর বা আগামী 2-3 বছরে যেন আমরা এখান থেকে একেবারে পিছিয়ে পড়ে না যাই, সেটার জন্য তো নিশ্চয়ই কিছু করণীয় থাকে। আমরা ডক্টর শামসুল আলমকে একটু অভিনন্দন জানাই এই সুবাদে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী তিনি
অসুস্থ, তিনি চিকিৎসাধীন আছেন হাসপাতালে। আমরা তার আরোগ্য কামনা করছি এবং যারা আছেন এই নীতি নির্ধারক, পরিকল্পনায় আছেন, ফাইন্যান্সে আছেন, তাদের সকলেরই এক ধরনের লিডারশিপেরই একটা প্রতিফলন এই করোনাকালে আমরা কিন্তু পাচ্ছি। শুধু আমরা নিজেরাই রিসার্চ করে বের করেছি তা নয়, IMF এর রিপোর্ট। আমি ডক্টর শামসুল আলম একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা ভারত থেকে একটু এগিয়ে আছি, রাজনীতি হচ্ছে ভারতে এটা নিয়ে এমনভাবে লেখা হচ্ছে যে অ্যাজ ইফ বাংলাদেশ এমন একটা দেশ তার চেয়েও ভারত নিচে নেমে গেল। এটা অনেকেরই টোন, মানে অনেক রাজনীতিবিদ এভাবে রাজনীতি করছে। আমি একটু পরিকল্পনাবিদ হিসেবে বা একজন ইকোনমিস্ট হিসেবে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনার চতুর প্রশ্নের জন্য, মানে অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্নটা করেছেন। ভারতে যেটা বললেন আমাদের ভারতীয় সাংবাদিক বন্ধু চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। হায় হায় রব উঠলো বা এটা নিয়ে ব্যাপক আলোচনায় চলে আসলো। আসলে যদি আমরা বিষয়টা লক্ষ্য করি, ভারতের মনোযোগ আমাদের প্রতি খুব বিশেষ বিশেষ ঘটনা ছাড়া বরাবর যে তাদের খুব দৃষ্টি থাকে এমনটা মনে হয়নি আমার কাছে। তো এই বিষয়টা যখন তাদের নজরে আসলো যে বাংলাদেশ টপকে ফেলেছে মাথাপিছু আয়ের দিকে, স্বাভাবিকভাবেই সেটা বিস্ময় সৃষ্টি করেছে। তবে যারা নিয়মিতভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছেন, আপনি কৌশিক বসুর কথা শুনেছেন, সাংবাদিক বন্ধুর কাছে ভারতের সাংবাদিক বললেন, অমর্ত্য সেন, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করে আসছেন বিভিন্ন সময়। এই কৌশিক বসু তো বলেছেন যে বাংলাদেশ শুধু এগিয়ে যাচ্ছে না, বাংলাদেশে উল্লম্ফন করছে। একসময় তিনি কথাটা বলেছিলেন। আমি যে কথাটা আরো বলতে চাইব, বাংলাদেশ কিন্তু এই প্রত্যাশাটা বা এই উল্লম্ফনটা আকস্মিক নয়। আপনি যদি গত 10-11 বছরের ধারাবাহিক প্রত্যেক বছরের ক্রমাগত প্রবৃদ্ধিটা যদি দেখেন, প্রত্যেক বছরই আমরা পেছনে ফেলেছি বর্তমান বছরের প্রবৃদ্ধিকে। আগামী বছর যেটা আমরা দেখবো, এই বছরটাকে সামনের বছরের পেছনে ফেলছি। ক্রমাগত ভাবে আমরা 5% দিয়ে শুরু করেছিলাম, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, সেটি 8% উপর নিয়ে যাওয়া হলো। 8.19% সর্বশেষ কোভিডের আগে আমরা অর্জন করেছিলাম। তো সামগ্রিক ক্ষেত্রে শুধু প্রবৃদ্ধি না, আপনি জানেন সামাজিক ক্ষেত্রে বাংলাদেশে প্রচুর অগ্রগতি হয়েছে। এটা যে কোনো রিসার্চারও জানে এবং সকলেই জানেন। আমরা মাতৃ মৃত্যুর হার যথেষ্ট কমিয়েছি, শিশু মৃত্যুর হার কমিয়েছি ব্যাপকভাবে। আমাদের যে পরিচ্ছন্ন কি বলবো এটাকে স্যানিটেশন, আমরা যথেষ্ট উল্লম্ফন ঘটেছে। আমি এই মুহূর্তে যে কথাটা বলতে চাই যে ভারতকে টপকে গেল, আপনি কাজী ইকবালের সুন্দর ইয়েটা দেখছেন, আমাদের সম্মানিত গবেষক কাজী ইকবাল ধীরস্থির মানুষ এবং যথেষ্ট মূল্যবান গবেষণা তিনি করছেন গত কয়েক বছর যাবত। তার মধ্যে যে কথাগুলো আসছে সেটা কিন্তু বরাবর আমরা বলেই আসছিলাম। আসলে তিনি দেখিয়েছেন যে কোভিডের সময় থেকে আমাদের উল্লম্ফনটা শুরু হয়েছে। সেটা বিদ্যুতের ভোগ দিয়ে বলেছেন বা স্বাভাবিক ভোগ চাহিদা বৃদ্ধির দিয়েও বলেছেন। তিনি গ্রোথ যে প্রবৃদ্ধির যে ড্রাইভার বা ইঞ্জিন বলেছেন দুটো, একটি বোধহয় বাদ পড়েছে, সেটি হলো আমার 3টি মুখ্য প্রবৃদ্ধির চালক। একটা তিনি বলেছেন এক্সপোর্ট, দ্বিতীয় বলেছেন রেমিটেন্স, তৃতীয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যেটা কৃষি, যেটা জি এরই হয়তো বলেননি আর জানেন তিনি, সেটা হলো এই কৃষি। 18-19 অর্থ বছরে যে চাল উৎপাদন হলো, 19-20 অর্থ বছরে মানে এই কোভিডের অর্থ বছরে জুন যেটা শেষ হলো, 2 মিলিয়ন টন আমরা চাল বেশি উৎপাদন করলাম। অন্যান্য গুলো তো বেড়েছে, আমি শুধু চাল দিয়ে বললাম কারণ এটা আমাদের প্রধান ফসল। তো কৃষিটা চমৎকার ভালো করেছে। এমনকি কোভিড এর সময়ও আপনারা জানেন আমাদের বড় যে ফসলটা প্রধান ধানের, আমরা সমগ্রভাবে এটাকে আমরা সংগ্রহ করতে পেরেছি, সংগ্রহ করা হয়েছে। আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আছি। গন্তব্য এখন বাংলাদেশ আমাদের শিরোনাম। কথা শুনছিলাম ডক্টর শামসুল আলমের, তিনি পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এবং সদস্য। কৃষি আমাদের যে প্রধান চালিকা শক্তি, এই কোভিড টাইমে যে
যেটা আমাদেরকে অনেককেই খুব গর্বিত করেছে, কৃষির উৎপাদন এবং সেখানে একটা ভালো প্ল্যানিং। সেসব নিয়ে স্যার আরও বিস্তারিত বলবেন একটা বিরতির পরে। গন্তব্য এখন বাংলাদেশ। এই করোনাকালেও বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে আমরা কথা বলছি, যেটা প্রত্যাশার চেয়েও অনেকটাই ভালো করেছে। সেটা নিয়ে IMF-এর একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে। ভারতের চেয়ে এগিয়ে থাকাতে অনেক বেশি আলোচনা বাংলাদেশের চেয়েও ভারতেও। আমরা টেলিগ্রাফের চিফ অফ ব্যুরো দেবদীপ পুরোহিতের কথা শুনেছি, আমরা শুনছিলাম ডক্টর শামসুল আলমের কথা। কৃষির জায়গা ছিলেন স্যার, আপনি কৃষির অংশটুকু শেষ করবেন। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক, এই প্রবৃদ্ধির যেই গ্রাফ, সেটা নিয়ে নিশ্চয়ই তার একটু মত বা ভিন্ন মত আছে। ডক্টর শামসুল আলম। কৃষির বিষয়টা তো কৃষির বিষয়টা বলছে যে একটা অন্যতম প্রবৃদ্ধির চালক বা গ্রোথ ড্রাইভার হিসাবে একটা বড় ভূমিকা রেখেছে। আরেকটি বিষয় আপনার নজরে নিব আমি এই মুহূর্তে, সেটি হলো প্রবৃদ্ধি আমাদের হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য অত্যন্ত চমৎকার। এটা বেশ গত এক দশক ধরেই যে বিষয়টা আমাদের প্রবৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রেখেছে, ডক্টর কাজী ইকবাল বলেছেন যে আমাদের মধ্যবিত্তের পুঁজি আমরা সঞ্চয় করছি, মানে সঞ্চালন করছি, সেটা তো বটেই। তার চেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি আপনাদের আমি নজরে নিচ্ছি, সেটি হলো বাংলাদেশ 2009 থেকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নিলেন, 20-21-এর একটি রূপকল্প ছিল আপনারা জানেন। তার ভিত্তিতে আমরা একটি প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করলাম, অর্থাৎ 20-21-কে বাংলাদেশ কোথায় পৌঁছাবে সে সুনির্দিষ্ট লক্ষ্যগুলো চিহ্নিত হলো এবং তার ভিত্তিতে দুটি পঞ্চবার্ষিক পরিকল্পনা সমাজের সর্বস্তরে গৃহীত প্রশংসিত এই পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। এবং শুধু তা নয়, আমাদের 2041-এ আমরা কোথায় যাব, কিভাবে এগোবো সে কৌশল, 100 বছরের পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন প্রভাবকে কিভাবে মোকাবেলা করব, অর্থাৎ দেশটা অত্যন্ত পরিকল্পনা মাফিক সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অভিষ্ট নিয়ে এগিয়েছে গত এক দশকের উপর। এবং এই পরিকল্পনার সঙ্গে বাজেটের সুন্দর সমন্বয় ঘটেছে গত 10 বছর। তো এই দেশ ভালো পরিকল্পনা মাফিক এগুলো একটা ভিত্তি, যেটা আমাদের সামগ্রিক প্রবৃদ্ধিটাকে উচ্চতর পর্যায়ে নিতে সহায়তা করেছে। এক। আর দ্বিতীয় অংশে যেটি আমি বলতে চাই, এই কোভিড বৎসরে, কোভিড থেকে বলেছেন আমাদের কাজী ইকবাল যে আমাদের কিছুটা উল্লম্ফন শুরু হয়েছে, যতটা আঘাত ততটা লাগেনি। একটি বিষয় লক্ষ্য রাখেন, কোভিড বিষয়ে, কোভিড ব্যবস্থাপনায় সরকার যে ব্যবস্থা নিয়েছে যতটা সম্ভব চিকিৎসাগত সেটা নিয়েছে আপনারা জানেন। অর্থনীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার অত্যন্ত সাহসী পরিচয় দিয়েছে, এইভাবে যে সরকার একটা মানবিক লকডাউন অনুসরণ করেছে, অর্থাৎ প্রথম থেকেই লকডাউনের এই
মানে কি বলবো, সমুদায় সবকিছু বন্ধ করেছে, লকডাউন সেতে যায়নি, বাজার ব্যবস্থাকে উন্মুক্ত রেখেছে, সক্রিয় রেখেছে, পণ্য চলাচলকে সক্রিয় রেখেছে। অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে গেল কোভিডের জন্য, কিছু কর্মসূচি ঘটলেও দ্রুতই সেগুলো আবার পুনঃস্থাপন হয়েছে। অর্থাৎ যে ব্যবস্থাকে চালু রেখেছি, স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব সমর্থন দিচ্ছি। এই মানবিক লকডাউনের কারণেই অর্থনীতি একেবারে, আমি বলবো যে এই যে আমরা দ্রুত উঠে দাঁড়ানোর বিষয়টা হলো, অর্থনীতিকে সামগ্রিকভাবেই গুরুত্বে রাখা হয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে। অর্থনীতির জন্য সামান্যতম অবহেলা করা হয়নি। অর্থাৎ হার্ড লকডাউনের দিকে ক্রমান্বয়ে গিয়েছি মানবিক লকডাউন অনুসরণ করে, সেটাও আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আশীর্বাদ হিসাবে এসছে বলে আমি মনে করি। দারুণ একটা সর্বশেষ যেটা বলতে চাই, শুধু সর্বশেষ আরো বলবেন আপনি। জি, সর্বশেষ বলার আরো সুযোগ রয়েছে। আমরা মানবিক লকডাউন, দারুণ একটি কি বলবো এক্সপ্রেশন। মানবিক লকডাউনে অর্থনীতি অনেকখানি চাঙ্গা হয়েছে, তো লকডাউন কিন্তু অতটা হার্ড নয়। এদিকে সিপিডির সবসময় নানান সময় এই লকডাউনের সময়ও, এই কোভিড সময়ও অনেক অর্থনীতির সুযোগ নিয়ে গবেষণা এবং সরকারকে একটু সাবধানী হবার কিছু নির্দেশনা থাকে, পরামর্শ থাকে। আমি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছ থেকে একটু ক্রিটিক্যালি শুনতে চাইবো যে এই উচ্ছ্বাস, আমাদের সব ভালো করেছি, আর ভারতের সাথে এখন একটু এগিয়ে থাকা মানেই যে অনেক কিছু অ্যাচিভ করে ফেললাম, সেই অ্যাটিটিউড বা এই এগিয়ে থাকাটাকে যদি সাস্টেনেবল করতে চাই, সেটার কোনো আমরা রূপরেখা দেখতে পাচ্ছি কিনা আমাদের পলিসিতে, সেগুলো তো নিশ্চয়ই আপনারা খুঁজে ফিরে দেখেন। আমি গোলাম মোয়াজ্জেমের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমাদের কাছে যেটি মনে হয়েছে, আপনি দেখবেন যে বিভিন্ন পর্যায়ে যখন বিভিন্ন সংস্থা, অভ্যন্তরীণ পর্যায়ে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের জাতীয় আয় প্রবৃদ্ধির প্রাক্কলন করেছেন, কোন প্রাক্কলনই কিন্তু নেতিবাচক প্রবৃদ্ধি কখনোই দেখানো হয়নি বাংলাদেশ সম্পর্কে। এমনকি বিশ্ব ব্যাংকের যে প্রবৃদ্ধির প্রাক্কলন সবচেয়ে কম, যেটি 1.5%, এবং এখন আমরা আইএমএফ থেকে যেটি পাচ্ছি 3.8%, অথবা সরকারের ঘোষিত যে 5.2%, এগুলো সকলেই কিন্তু পজিটিভ গ্রোথ। মানে কখনোই বাংলাদেশকে নেগেটিভ গ্রোথ শ্রেণী কিন্তু দেখা হয়নি, যদিও মাত্রার পার্থক্য রয়েছে। এবং সিপিডি থেকেও আমরা যেটি বলেছিলাম যে প্রবৃদ্ধি হয়তো 2-2.5% বেশি 2020 অর্থ বছরে অর্জন করা দুরূহ হবে। কিন্তু মাত্রাগত দিক থেকে পার্থক্য থাকলেও কিন্তু নেতিবাচক প্রবৃদ্ধির কথা কেউই আমরা বলিনি। ফলে এই ইতিবাচক বিষয়টি কিন্তু আপনি দেখবেন যে আইএমএফ এর এই রিপোর্টে যে 23টি দেশকে ধনাত্মক প্রবৃদ্ধির মধ্যে রয়েছে বলা হয়েছে, তার ভিতরে শীর্ষ 3য় দেশ বাংলাদেশ। আমার কাছে এই বিষয়টি কিন্তু অন্য আপনি যে বিষয়টির কথা বলছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অর্থাৎ সবচেয়ে ভালো প্রবৃদ্ধিকারী দেশগুলোর ভিতরে বাংলাদেশের অবস্থান রয়েছে এটি। এবং প্রফেসর শামসুল আলম একটু আগে একটা খুব ভালো কথা বলেছেন, যদিও তিনি মানবিকভাবে বিষয়টি বলেছেন যে লকডাউনটি সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড চলেছে, ফল আমরা পেয়েছি। আমি আসলে বিষয়টিকে এভাবে বলতে চাই, আমার কাছে মনে হয়েছে যে দেশে সরকারের শীর্ষ নেতৃত্ব অনেক ঝুঁকিপূর্ণ ভাবে একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই চ্যালেঞ্জিং সিদ্ধান্তটি হলো যে আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে কোভিড সময়কালে পূর্ণ লকডাউন মেনটেন করে যেমন তাদের জন্য সামগ্রিকভাবে তাদের সহায়তা দেওয়া সম্ভব না, সেই সামর্থ্য আসলে সরকারের এই সময়কালে ছিল না। সুতরাং সরকারকে অনেকটা বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেও অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধীরে ধীরে খুলে দিতে হয়েছিল। এর একটা ঝুঁকি ছিল এই যে এর কারণে আমাদের মৃত্যুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা ছিল। আমরা সৌভাগ্যবান
যে আমাদের ইয়াং এজ পপুলেশনের ক্ষেত্রে এবং সম্প্রতি যে গবেষণায় এসছে, আমরা কিন্তু সেইভাবে মৃত্যু হারে কোভিড এর কারণে আমরা পড়িনি। ফলে আমরা বরঞ্চ এই পরিস্থিতির মধ্য থেকে সুফল পেয়েছি, যেটি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বিদ্যুতের কনজাম্পশন বেড়েছে এই সময়কালে, যেটি একটু আগে ডক্টর কাজী ইকবাল দেখালেন। কিন্তু একই সাথে এটাও মনে রাখা দরকার যে এই ধরনের তথ্যগুলোর একটা আপাত ইতিবাচক বিষয় থাকলেও গুড়ো কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে ভি শেপের কথা বলছি, সম্ভবত বিষয়টা আসলে ভি শেপ প্রবৃদ্ধি আমাদের এখানে অর্জন করা কষ্টকর হবে এ কারণে যে সম্প্রতি কিন্তু বিবিএস তার জরিপের তথ্য দিচ্ছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আগস্ট মাসের সময়কালের মধ্যেই মানুষের গড়পড়তা মানুষের আয় কমেছে প্রায় 20.6%। অর্থাৎ তার 1/5 আয় কমে গেছে তার মার্চ মাসের তুলনায়। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ কিন্তু এই সময়কালে প্রায় আগের কাছাকাছি চলে গেছে, কিন্তু মানুষের আয় কিন্তু এখনো 1/5 পড়ে গেছে আগের তুলনায়, সেটা কিন্তু মনে রাখা দরকার। আবার কিন্তু এই সময়কালের ভিতরে কিন্তু বিবিএস এর জরিপেই বলা হচ্ছে যে প্রায় 22% পর্যন্ত কিন্তু বেকারত্ব বেড়ে গিয়েছিল জুলাই মাসে, যেটা আবার পরে বলা হচ্ছে কমে 4% এসছে। আমি যেটি বলতে চাচ্ছি এখানে সেটি হলো যে আমরা যে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘুরে ফিরতে দেখছি, এটি এখনো পূর্ণ ক্যাপাসিটিতে চলবার সামর্থ্য এখনো অর্জন করেনি, অথবা পূর্ণভাবে সকলের আয় নিশ্চিত এখনো করতে পারেনি। সেজন্যই হয়তো দোকান খোলা রয়েছে, আপনি পাখা চলতে দেখবেন, ফ্যাক্টরি চলছে, কিন্তু তার পূর্ণ ক্যাপাসিটিতে হয়তো চলতে পারছেন না, হয়তো বিদ্যুৎ ব্যবহার সেখানে হয়তো পূর্ণাঙ্গভাবেই বা আগের কাছাকাছি তাকে করতে হচ্ছে। আমি আসলে সতর্ক যদি করতে চাই, সতর্ক বার্তাটা হচ্ছে এই জায়গাটিতে যে আগামীতে আমরা এই যে ধারাটি এখন রয়েছে ইতিবাচক ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘুরে দাঁড়াচ্ছে, এর সাথে সাথে আমরা যদি অভ্যন্তরীণ চাহিদাকে বাড়াতে পারি, তাহলে যেটি হবে যে ভোগের চাহিদা বাড়বে, এবং ভোগের চাহিদা যত বাড়বে তত কিন্তু শিল্প পণ্যের উৎপাদন বাড়বে। এবং দেখবেন যে শিল্প পণ্যের উৎপাদন যদি না বাড়ে, তার একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা এখন আবার রাজস্বে দেখতে পাচ্ছি, যে যেহেতু খুব বেশি উৎপাদন হচ্ছে না, ফলে ভ্যাট আদায় কম হচ্ছে, অভ্যন্তরীণ রাজস্ব আদায় কিন্তু প্রায় 20,000 কোটি টাকার মতো কম রয়েছে প্রথম কোয়ার্টারে। সুতরাং ওই চ্যালেঞ্জ গুলো কিন্তু রয়ে গেছে। ফলে আমরা খুশি যে এরকম একটি অর্জন এই সময়কালের ভিতরে ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জিং একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বরঞ্চ ভালোভাবে বেরিয়ে আসতে পেরেছি। যদিও আমি এখনো বলবো না যে কোভিডের নিয়ন্ত্রণটি আমরা খুব ভালোভাবে করতে পারছি, কিন্তু বলবো যে আমরা চ্যালেঞ্জটি নিয়ে অন্তত অর্থনীতির ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর একটা দিক পাচ্ছি। কিন্তু এখনো আত্মতুষ্টির বিষয় নেই, কেননা আগামীতে আমাদের যে জায়গাগুলোতে গ্যাপগুলো রয়েছে, ওই গ্যাপগুলোতে কিন্তু তাকানোর সময় রয়েছে। অর্থাৎ সরকারের জন্য কিন্তু আরো কর্মসংস্থান সৃষ্টি করা গরিব মানুষের জন্য, অথবা তাদের কাছে ঋণ পৌঁছে দেওয়া, অথবা তাদের জন্য সাহায্য পৌঁছে দেওয়ার কাজটি কিন্তু এখনো পূর্ণভাবে শেষ করা যায়নি, যে কাজগুলো আগামী দিনে করার বাকি রয়েছে। আমরা কোভিডের অ্যাচিভমেন্ট নিয়েও কিছুটা, অ্যাচিভমেন্ট ঠিক না, এটা মানে মিরাকলও হতে পারে, অথবা আমাদের কোনোভাবে গুড লাক, কোনো ফেভার হয়তো কোনো জায়গা থেকে আমরা কিভাবে পেলাম জানি না, কিন্তু হার্ড ইমিউনিটির দিকে বাংলাদেশ এগিয়েছে এরকম খুব অল্প সময়ের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ যদি মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বলি, তার তুলনায় আমরা এই বিষয়টা নিয়েও আরও শুনবো, এবং সেখানেও আপনি কথা বলবেন। যেহেতু আমি দেবদীপ পুরোহিতকে আটকে রেখেছি, উনি কাজের মধ্যে আছেন, উনি এখনো অফিসের কাজ করছেন। আরও একবার একটু তার কাছ থেকে ভারত এবং বাংলাদেশের অর্থনীতির এই তুলনার চিত্রটা একটু শুনতে চাই। আমাদের যেমন বিদ্যুৎ কনজাম্পশনটা একটা ইন্ডিকেটর হিসেবে, আমরা একটা একক হিসেবে ধরে দেখাচ্ছি যে কোভিড টাইমেও আমরা অনেক ভালো করেছি। ভারতের অবস্থা আগে থেকে একটু খারাপ, এবং যেটা দিবদীপ খুব সুন্দর তার লেখায় বলেছেন যে তাদের যে রাজনীতি, ওইদিকে বৈরিতা, বিভিন্ন দেশের সঙ্গে মন্দির মসজিদ ইত্যাদি ইস্যু তাদের রাজনীতিতে, কাশ্মীরের 70 ধারা ইত্যাদি নানান কিছুর ফাঁকেও একেবারে নেগেটিভ যেখানে একটা ট্রেন্ড ছিল গত 2-3 মাস আগে, যেটা ইউজুয়ালি আসলে আপনারা দেখেন যে ভারতের মধ্যবিত্তরা গাড়ি কেনার যে প্রবণতা, কার সেলসের উপরেও আপনারা এক ধরনের প্রেডিকশন করেন যা বোধহয় একটু ঘুরে দাঁড়াচ্ছে বা ভালো হতে যাচ্ছে। দেবদীপ, আমি একটু এই জায়গাটা ধরে, এটা এই স্ট্যাটিস্টিক্সটা আপনি নিশ্চয়ই একেবারে পরিষ্কার করে জানেন কি পার্সেন্ট। আমি শুধু একেবারে গ্রস জানি যে কার সেলসের একটা
ঊর্ধ্বগতি হয়েছে গত 2-3 মাসে। এটা থেকে আপনারা একটু একটু ইকোনমি নিয়ে যারা রিসার্চ করেন, লেখেন, তারা কি একটু আশাবাদী হচ্ছেন যে না এতটা খারাপ হবে না, আরো একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি? দেখুন, এখানে যারা আছেন মানে সবাই ইকোনমিক্স এর সঙ্গে সবাই জড়িত, সো একদম। কার সেলস একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটর একটা ইকোনমির ক্ষেত্রে, আমরা সেটা জানি। তা আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই কোভিড এবং তার জন্য যে লকডাউন, তার সব মানে খুব ভিজিবল ইম্প্যাক্ট যদি দেখা যায় তাহলে অটোমোবিল সেক্টরের উপর হয়েছিল, এবং অটোমোবিল সেক্টরে প্রচুর মানুষ চাকরি হারিয়েছিলেন, এবং প্রত্যেকটা বড় বড় কার কোম্পানি তারা যে ওদের যে ডেটা যেটা দিচ্ছিল যে ওদের ইনভেন্টরি প্রচুর বেড়ে গিয়েছিল, আনসোল্ড কার্স। তো তার ফলে বেসটা খুব লো হয়ে গিয়েছিল, বিক্রি বাটা হচ্ছিল না। তো আমরা যখনই মানে স্যারেরা আছেন ওরা অনেক বেটার বলতে পারবেন যে আমরা যখন ভি শেপের রিকভারির কথা বলি আর কি, তাই ওখানে একটা লো বেস এফেক্ট চলে আসে আর কি, যে বেসটা বড্ড লো ছিল, সেইখান থেকে একটা উপরের দিকে উঠছে আর কি। সো এগেন এগুলোকে গ্রিন শুটস বলে, মানে পজিটিভ জিনিসপত্র মানুষ দেখতে চায়। এবং আমি একটু আগে ওই সিপিডি স্যার মোজাম্মেল স্যার যেটা বলছিলেন, ওনার বক্তব্যটা আমার ওনার বক্তব্যটা আমার খুব ভালো লাগছিল, যে আমি 2-3টে পয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ দুটোই মানে আপনারা আলোচনাটা করবেন। আই এম সরি যে আমাকে আবার কাজের মধ্যে ফেরত যেতে হবে, বিকজ আমাদের নিউজ পেপারের ডেডলাইন এখনো আরো 2-2.5 ঘন্টা। সো আমি জাস্ট কয়েকটা জিনিস বলতে চাই, যে ইন্ডিয়া বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি এর কম্প্যারিজন হয়েছে। নাও এই যে পার ক্যাপিটা জিডিপি এর কম্প্যারিজন হয়েছে, তাতে বাংলাদেশ এগিয়েছেন। বাংলাদেশ 1971-এ একটা দেশ স্বাধীনতা পেয়েছে। 1991 অব্দি ফিজিক্যালি বলতে গেলে আপনাদের ডেমোক্রেসিটা অনেক ফ্লেজলিং ডেমোক্রেসি, তুলনামূলকভাবে অনেক অল্প দিনের যা কাজকর্ম শুরু হয়েছে 2008-9 থেকে। সো এটা একটা ভালো অ্যাচিভমেন্ট, বাট একই সঙ্গে মানে কমপ্লাসেন্ট হওয়ার কোনো জায়গা নেই। সেটা হচ্ছে যে যে কম্প্যারিজনটা হয়েছে সেটা আপনার কারেন্ট প্রাইসেসে কম্প্যারিজনটা হয়েছে। এই যে পার ক্যাপিটা জিডিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি, মানে দুটো দেশের প্রাইস লেভেলকে ইকুয়েট করে যে কম্প্যারিজনটা, সেই কম্প্যারিজনটা এখনো হয়নি। তো এটা 1 নম্বর মনে রাখা উচিত। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের পারফরমেন্স খুব ভালো পার ক্যাপিটা জিডিপি, কিন্তু এই পারফরমেন্সটা ভারতের ইস্টার্ন যে রাজ্যগুলো আছে, যেখানে গ্রোথটা তুলনামূলকভাবে অনেক কম, তাদের রেসপেক্টে হয়তো ভালো। আমাদের খুব হাই পারফর্মিং যে স্টেটস গুলো, সে মহারাষ্ট্র, গুজরাট, সাউথ ইন্ডিয়ার যে স্টেট গুলো, সে তার পারফরমেন্সের সঙ্গে কম্পারেবল জায়গায় বাংলাদেশ কি যেতে পারে, সেটা বাংলাদেশের পলিসি মেকার্সরা যারা আছেন তারা ভাববেন যে মানে কিভাবে গ্রোথটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। নাম্বার 3 হচ্ছে যে when you aim for the big, aim for the sky, মানে তুলনা করতে হলে ইন্ডিয়ার সঙ্গে কেন করবো, চায়নার সঙ্গে করবো, যে $10,000 জায়গায় যা, আপনারা সেটা করুন। এই 3টে জিনিস। এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে যে আমাদের দেশে একটা মেজর একটা সমস্যা হয়ে গেছে, যে বিশ্বের বড় বড় অর্থনীতিগুলোতে আমরা যদি দেখে থাকি, তাহলে কোভিড এর জন্য যে ইকোনমির উপর যে ইম্প্যাক্ট, তখন দ্বন্দ্বটা ছিল জীবন না জীবিকা। তো জীবন বাঁচাতে গিয়ে লোকে জীবিকার উপর একটা হানা এলো, তার ফলে লকডাউন হলো। তারপর লোকে লকডাউনটা খোলা শুরু করলো। লকডাউন খোলা শুরু করার সময় লোকে বুঝতে পারলো যে অর্থনীতির তো অবস্থা খুব খারাপ। তখন বিভিন্ন স্টিমুলাস প্যাকেজ অ্যানাউন্স করলো, যে একটা বিশাল বড় একটা স্টিমুলাস প্যাকেজ। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, যে স্টিমুলাস প্যাকেজ 2 রকমের হতে পারে। যে ব্যাংকগুলোকে গিয়ে বলা হলো ব্যাংকগুলো সবাইকে ধার দেবে, তো লোকে গিয়ে ধার নিয়ে মানে একটা ওটাকে বলে লিকুইডিটি ক্রিয়েট করার চেষ্টা করো। আমাদের দেশ স্টিমুলাস প্যাকেজের নামে বড্ড বেশি লিকুইডিটির দিকে জোর দিল, কিন্তু অন্য অনেক দেশ ফিসকাল কিছু মেজার্স নিল, লোকের হাতে ডাইরেক্টলি টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করলো। ইকোনমিক্স একটা খুব সুন্দর কথা আছে, কেইনস বলে এক ভদ্রলোক ছিলেন, উনি বলতেন যে ডিগ দ্য হোল অ্যান্ড ফিল ইট। সকালবেলা কিছু লোক বাসা থেকে বেরোবে, সন্ধ্যেবেলা ফিরবে, তাদেরকে দিনের শেষে তুমি মাটি কোপাও, তোমাকে আমি দিনে 200 টাকা করে দিলাম। সে ওই 200 টাকা নিয়ে যাবে, বাজার করবে, খরচা করবে। তাতে এই যে আপনি যেটা স্যার বলছিলেন, সিপিডি স্যার, যে যে ডিমান্ডটা বাড়াতে হবে, লোককে কনজামশনটা বাড়াতে হবে। সো এই যে করোনা, এই কোভিড সিচুয়েশনে বাংলাদেশের অর্থনীতি ভালো করেছে। মুন্নি সাহা আজকে শো করছে, তারা বলছে একটা ভালো ঘটনা, আমরা এটা
বলবে, অবশ্যই বলবে, বাট ভালো ডাজন্ট স্টপ হিয়ার। এবং এই কোভিড এর এই যে করাল ছায়া কতদিন থাকবে আমরা জানি না। সো দ্য গুড ওয়ার্ক হ্যাজ টু কন্টিনিউ। এক্ষেত্রে গভর্নমেন্টের একটা বিশাল রোল আছে, পলিসি মেকার্সদের রোল আছে, থিঙ্ক ট্যাঙ্কের রোল আছে, যে বাংলাদেশ ইজ এ স্প্লেন্ডিড প্লেয়ার ইন সাউথ এশিয়া, এত ভালো করছে। দ্য গভর্নমেন্ট যদি আরো প্রোঅ্যাক্টিভ ওয়েতে আরো কিছু ফিসক্যাল মেজার্স নেয়, আরো কিছু টাকা খরচা করে, এবং গ্রোথটা এবং যাতে ডিমান্ডটা ক্রিয়েটেড হয়, মানুষ যাতে দোকানে গিয়ে কেনাকাটা করতে পারে। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলছি যে হয়তো আমরা কিছু মিস্টেক করেছি, যে বড্ড বেশি আমরা লিকুইডিটি 20 লক্ষ কোটি টাকার আমাদের দেশে বলা হয়েছিল একখানা স্টিমুলাস প্যাকেজের কথা। সেই 20 লক্ষ কোটি টাকার যদি স্টিমুলাস প্যাকেজ সত্যি কাজ করতো, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 10.3% কমে যেত না, মানে বাজারে কিছু একটা হতো। সো প্রবাবলি উই ওয়েন্ট রং সামওয়্যার। বাংলাদেশ একটা উদীয়মান ইকোনমি, গ্রোয়িং ভেরি ফাস্ট, যারা ফাস্ট গ্রো করছে তারা ওই মোমেন্টামেই তারা এগিয়ে যেতে থাকবে। সো আই হোপ আপনাদের এই মোমেন্টামটা চলতে থাকবে, কমপ্লাসেন্ট হবেন না। এবং ইন্ডিয়া নয়, ইউ ট্রাই টু কম্পেয়ার ইয়োরসেলফ উইথ চায়না, দ্যাটস বেটার। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দেবদীপ আমাদের সঙ্গে সময় দেবার জন্য। আমি ফাইন্যান্সিয়াল হ্যারাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের কাছ থেকেই শুনতে চাই, যেখানে দেবদীপ পুরোহিত শেষ করলেন যে গভর্নমেন্টের একটা এখন প্রোঅ্যাক্টিভ মেজার্স কিছু নিতে হবে এই ভালোটা বজায় রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। আমি রিয়াজ ভাইয়ের কাছ থেকে বিনীতভাবে একটু সময় চেয়ে নিচ্ছি, আমি আপনাকে তারপরে একটু বেশি সময় দিতে পারবো, একটা ছোট্ট বিরতি নিতে পারলে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, গন্তব্য এখন বাংলাদেশ। অনেকেই অপেক্ষা করছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদকে শুনবার জন্য। বিরতির আগে প্রশ্ন রেখেছি দেবদীপ পুরোহিত যেই কিউটা দিয়ে গেছেন তার আলোকে। আমি মিস্টার দেবদীপের কিউর সাথে একমত, আমি ওনার এটা সমর্থন করি। এবং আমাদের পার ক্যাপিটা জিডিপি এবার বেড়েছে, আমরা খুশি, অভিনন্দন সরকারকে এবং পলিসি মেকার্স যারা আছেন সবাইকে, কারণ আমরা এগিয়ে যাচ্ছি। কোথার থেকে এগিয়ে যাচ্ছি? 8% থেকে 3.8%-এ আমরা এসেছি। এটা মনে রাখতে হবে, আমাদেরকে আবার 8-এ যাইতে হবে। এটা হলো আমাদের গোল, গন্তব্য। এই গন্তব্যে এখন এই যাওয়ার পথে হয়তো আমরা একটু এগিয়ে গেলাম। আমি প্রথম আলোর রিপোর্টে দেখছিলাম যে আগামী বছরই ইন্ডিয়া আমাদেরকে অনেক ছাড়িয়ে যাবে পার ক্যাপিটা জিডিপিতে। আমি জাস্ট একটা জিনিস বলি, আগামী বছর ছাপিয়ে যাবে, তারপর 24 আর 25-এ আবার কিন্তু বাংলাদেশ ছাপিয়ে যাবে। অবশ্য এটাও বলা উচিত যে আইএমএফ এর সব প্রজেকশন কিন্তু ঠিক হয় না, তো একটু যদির কথা নদীতেই হচ্ছে। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক কি তো মানে কনফ্লিক্টিং ফিগারস দিচ্ছে। এনিওয়ে, মানে বাংলাদেশের তবু এই অবস্থার মধ্যে বাংলাদেশের যে ঘুরে দাঁড়ানো, এটা অ্যাচিভমেন্টটা কম নয় এবং এটা অভিনন্দনযোগ্য। আমাদের যে মেইন সেক্টরগুলি যেগুলি আছে, এক্সপোর্ট, রেমিটেন্স, এগ্রিকালচার, এগুলি কিন্তু মানে আমাদের ইকোনমির স্ট্রং পিলার্স।
এবং গত যে আমাদের যে গ্রোথ হচ্ছে যেটা এই 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 পিলার্স গুলির উপরে ভিত্তি করে হচ্ছে, এবং তার সাথে কনজাম্পশন বাড়ছে আস্তে আস্তে। কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলি যেগুলি আছে, আমাদের এক্সপাট্রিয়েট ওয়ার্কার্স অনেকেই চাকরি হারাচ্ছে, আরো চাকরি হারাবে, এইটাকে মনে রাখতে হবে। সেখানে রেমিটেন্সও আছে, একটা সময় হয়তো কমে যেতে পারে। এখন অনেকে বলছে যে এখন বাড়ছে, অনেকে চাকরি শেষ হয়ে যাচ্ছে, তারা বেনিফিট পাচ্ছে, এই টাকাটা পাঠাচ্ছে। আবার গভর্নমেন্ট একটা প্রণোদনা দিয়েছে 2% একটা প্রণোদনা, যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে তারা পাবে, সেই দিকেও কিছু টাকা আসছে। তো মানে তাছাড়া এই করোনা পরিস্থিতিতে এটা সাস্টেইনেবল, জি মানে এটা সাস্টেইনেবল হবে কিনা এটা দেখতে হবে। কিন্তু এখন যে অবস্থায় আছে, এই অবস্থার মধ্যে সত্যি এটা ভালো অবস্থা, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এটা আমরা অতটা এক্সপেক্ট করি নাই। এবং আমাদের গার্মেন্ট সেক্টর, যেটা আরএমজি সেক্টর, এখানেও মানে নতুন নতুন ডিমান্ড হচ্ছে, নতুন প্রোডাক্ট হচ্ছে, এটাও একটা ভালো জিনিস। তবে দেবদীপ বাবু যেটা বলেছেন যে আমাদের টার্গেট ইন্ডিয়ার সাথে $10 ডিফারেন্স না, চায়নার সাথে $10,000 ডিফারেন্স করতে হবে, ওটাকে টার্গেট করে সামনে যেতে হবে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইন্ডিয়ার সাথে যেটা হয়েছে, ধরেন ইন্ডিয়ার ইকোনমি তো প্রি কোভিডেও একটু খারাপ অবস্থায় ছিল, সেখান থেকে রিকভার করতে পারে নাই। ডিমনিটাইজেশনের যে একটা ইম্প্যাক্ট, ওটা রিকভার করতে পারে নাই। বিগ নোটস আর আউট অফ মার্কেট, এইটারও একটা ইম্প্যাক্ট আছে মার্কেটে। তো এইগুলি, তারপরে যেটা দেববাবু বলেছেন, অনেক এক্সপেন্ডিচার, ওয়ার এক্সপেন্ডিচার হয়েছে চায়নার সাথে কনফ্লিক্টে, পাকিস্তানের সাথে। এখন পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এদের থেকে বাংলাদেশ এগিয়ে আছে। এটাকে ধরে রাখতে হবে, সাস্টেইনেবল করতে হবে। কারণ ওইটা যে বললাম যে আমরা 8% গ্রোথ থেকে এখন কিন্তু 3.8% গ্রোথে আমরা আনন্দ করছি। আমাদেরকে কিন্তু 8% যেতে হবে। শামসুল আলম সাহেব বলতে পারবেন আমাদেরকে কখন নিয়ে যাবেন ওই জায়গায়, ওই গন্তব্যে। জি, ধন্যবাদ। যে পরামর্শটা বারবারই আসছে যে সাস্টেনেবল করতে হবে, এই সাস্টেনেবল করার জন্য তো কিছু রূপরেখা দরকার, সেগুলো নিয়ে ভাবা শুরু হয়েছে কিনা সেটা ডক্টর শামসুল আলম হয়তো আমাদেরকে জানাবেন। তার আগে একটু হার্ড ইমিউনিটির বিষয়টা নিয়েও দর্শকদেরকে জানাতে চাই। আমরা পরিষ্কার করে আপনাদেরকে একটু বলি ব্যাপারটা কি। এর আগেও, অর্থাৎ করোনার ঠিক মাঝামাঝি সময়, এখনই করোনার মাঝামাঝি না কোন সময় আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু জুন জুলাইয়ের দিকে আমরা এই হার্ড ইমিউনিটি নিয়ে অনেক দিন আলোচনা করেছি। অর্থাৎ ভেড়ার পালের মধ্যে যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সেটার সঙ্গে তুলনা করে এই হার্ড ইমিউনিটির ব্যাখ্যা দিয়েছেন অনেকে, ভারতীয় অনেক ইকোনমিস্ট এই কথাগুলো বলেছেন। ভারতের একজন ভাইরোলজিস্ট প্রথমে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে দক্ষিণ এশিয়ায় বোধহয় এই হার্ড ইমিউনিটির যে সুযোগটা সেটা পাবে অন্তত করোনা পরিস্থিতিতে বাংলাদেশ, ভারত এবং আশপাশের দেশগুলো। সেই সূত্র ধরে যদি আমরা এই গত সপ্তাহের একটি যে গবেষণার ফলাফল আপনাদের সামনে তুলে ধরি, আইসিডিডি বা ডিডিআরবি এবং আইইডিসিআর তারা যে গবেষণা করেছে তাতে শহরের 3/4 মানুষের মধ্যে অ্যান্টিবডির উপস্থিতি পেয়েছে, অর্থাৎ বস্তির এলাকায়, এবং এর বাইরে অর্থাৎ অর্ধেক মানুষের মধ্যেই অ্যান্টিবডি পেয়েছে। তার মানে কি আমরা অনেকের হয়ে গেছে অজান্তে গোপনে আমাদের মধ্যে অ্যান্টিবডিও তৈরি হয়েছে, এবং এর মধ্যে আমরা জীবন না জীবিকা নিয়ে যে একটা দোলাচলের মধ্যে ছিলাম, এখন আমরা জীবনের জন্য জীবিকায় আমরা নেমে পড়তে পারি চাইলে। এরকম একটি, এটা যদিও খুব ছোট্ট একটি গবেষণা, কিন্তু এটাও আমাদেরকে অনেকখানি আশাব্যঞ্জক করেছে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছ থেকে এই হার্ড ইমিউনিটি নিয়ে আপনারা ভাইরোলজিস্টরা
কতখানি আশাবাদী এবং আমাদের আর কতটুকু সচেতন, আর কতটুকু কোভিডের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি থাকতে হবে? ধন্যবাদ মুন্নি। শোনা যাচ্ছে? জি জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে আইডিসিআর আইসিডিডিআরবি যে গবেষণাটা স্টাডি করেছে, ওরা মিড এপ্রিল থেকে মিড জুলাই পর্যন্ত এই কাজটা করেছে এবং ওদের ওদের হলো যে সংক্রমণের হার এবং অ্যান্টিবডি ডেভেলপমেন্টের হার। এটা করে ওরা করেছে কি, মিড এপ্রিল, মিড মে, মিড জুন, মিড জুলাই 4 মাসের গড় করে একটা রেজাল্ট দিয়েছে। তাতে আমরা দেখেছি যে শহরে বস্তি এরিয়াতে 5.87 6% মতন হলো সংক্রমণের রেট, আর 74% হলো ওদের অ্যান্টিবডি পজিটিভ ওই বস্তি এরিয়াতে। আর কন্ট্রারিতে হলো নন বস্তি এরিয়াতে অ্যারাউন্ড 9% হলো সংক্রমণ রেট আর 45% হলো অ্যান্টিবডি। এখন হার্ড ইমিউনিটিটা জিনিসটা হলো ইমিউনিটি অফ দ্য হার্ড। এটা ইন্ডিভিজুয়াল ইমিউনিটি নয়, একটা ভেড়ার পালের, যেটা মুন্নি যেটা বললো, যদি একটা পপুলেশনের যদি 80% বা 85% যদি লোক ইমিউন হয়ে যায়, অ্যান্টিবডি ডেভেলপ করে, তাহলে যে কয়েকজন 15-16 জন থাকলো 100-এর মধ্যে, সেই লোকগুলা কিভাবে থাকে? স্ক্যাটার্ড অবস্থায় থাকে এবং এক একটা লোকের চারপাশে অনেক কয়টা অ্যান্টিবডি পজিটিভ লোক থাকে। এখন যদি একটা ইনফেক্টেড মানুষ ওই পপুলেশনের মধ্যে যায়, তো সেই ইনফেক্টেড মানুষটা ওই যে যারা মানে ভালনারেবল, ওই যে 15 জন, তারা তো ছিটায় থাকে, ভালনারেবল লোকটার কাছে রিচ করতে পারে না, তার আগেই অনেক অ্যান্টিবডি পজিটিভকে ফেস করতে হয়। তার ফলে হয় কি, ওই লোকটা ইনফেক্টেড হয় না এবং অ্যাজ এ হোল যে হার্ড যে পপুলেশনটা একটা ইমিউনিটি এনজয় করে, এটাকে বলে হার্ড ইমিউনিটি। এখন এরা যেটা দিয়েছে সেটা খুবই উৎসাহব্যঞ্জক। স্যার আমরা এই ফলাফলটা একটা ছোট্ট গবেষণা, কিন্তু এইটার সঙ্গে অর্থনীতির একটা যোগ আছে। এই কারণে হার্ড ইমিউনিটি নিয়ে যেমন করে ভাইরোলজিস্টরা চিন্তিত, তেমন করে অর্থনীতিবিদেরাও চিন্তিত। আমাদের এখান থেকে আমরা যে জিনিসটা সেলিব্রেট করছি এখন, যে বাংলাদেশ এখন গন্তব্য, বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে এই করোনাকালেও অনেক অনেক ভালো করেছে অর্থনৈতিক বিভিন্ন সূচকে। অফকোর্স এখানে কৃষি একটা বিরাট বড় রোল প্লে করেছে। আমরা এখনও 40% আমাদের কৃষির উপরে নির্ভরশীলতা, এটাও আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এবার এতগুলো বন্যা, করোনা ইত্যাদি নানান কিছুর পরেও কৃষির যেই ফসল, সেটা একেবারে 100-তে 100% আমরা ঘরে তুলতে পেরেছি এবং সেটার সাপোর্টটা খুব ভালো হয়েছে সরকারের, যে কৃষির উপরে যেসব আমরা শুধু এই জায়গা থেকে অর্থনীতিতে আমরা পা বাড়ানোর জন্য সাহসী হয়ে উঠতে পারি কিনা, জীবনের জন্য আবারও একেবারেই যেটা মানবিক লকডাউন ইত্যাদি অন্যান্য দেশ বিভিন্ন জায়গায় বন্ধ করে দিচ্ছে, আবারও দ্বিতীয় প্রকোপ আসতে পারে, সেই রকম একটা আশঙ্কাও বারবার আমাদের দেশেও শীতের দিনে হতে পারে, এরকম কথা বারবার তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখেই শুনছি। তো এই জায়গা থেকে আপনি আমাদেরকে কিছু আশ্বস্ত করবেন কিনা, যদি ধরেই রাখতে হয় আমাদের এই অর্থনীতির প্রবৃদ্ধি, তাহলে তো কাজ তো করতেই হবে। সেক্ষেত্রে এই হার্ড ইমিউনিটির এই পরীক্ষা আমাদেরকে কিছুটা সাহসী করে তোলে কিনা? আচ্ছা, আমি আর একটা তথ্য দেই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমাদের প্রথম যে ইনফেকশনটা আমরা ধরা পড়ে সেটা হলো 8ই মার্চ। তারপরে 1, 2, 3, 5% ইনফেকশন, এরকম করতে করতে 31শে মেতে আমরা আমাদের ইনফেকশন রেটটা 20-র ঘরে আসলো, মানে
শতকরা 20% ইনফেকশন রেট হলো 31শে মে। 31শে মে তাকে শতকরা 20%, 21%, 22%, 23%, কোনোদিন 24% হয়েছে, আবার 22-এ নামছে। এরকম করতে করতে 21শে অগাস্ট পর্যন্ত এই 20 লেভেলে, 20, 21, 22 এই লেভেলে চলছে ওরা। তাহলে 31শে মে থেকে 21শে অগাস্ট পর্যন্ত, 21শে অগাস্টে ওটা 18তে নেমেছে এবং 18তে নামার পরে 21শে অগাস্টের পরে নামার পরে নামতে 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 আমরা গত 2 সপ্তাহ 2.5 সপ্তাহ ধরে আমরা দেখছি এটা 11, মানে 11 পয়েন্ট সামথিং এই লেভেলে আছে সংক্রমণ রেট। এখন এর মধ্যে আইসিডিডিআরবি আর আইডিসিআর এর ওই রেজাল্টটা আমরা পেলাম গত সপ্তাহে, না এই সপ্তাহে পেলাম। পেয়ে আমরা দেখছি যে আমরা এটা মানে এটা 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 একে বলে ন্যাচারাল, মানে বাংলাতে কি বলবে এটাকে, ন্যাচারাল মানে স্বাভাবিক, প্রকৃতিগতভাবে আমরা কিন্তু কোনো কিছু চেষ্টা করেছি তা না। চেষ্টা করেছে ইউরোপিয়ানরা, চেষ্টা করেছে আমেরিকানরা, চেষ্টা করেছে, এবং তাদের ফলাফল অনেক রকম গল্প আছে। আমাদের দেশে দেখেন মনি, আমরা লকডাউন কিন্তু করতে পারি নাই, তাই না? একটা লকডাউন ট্রলারবাগে হয়েছিল, তারপরে না যেটুকু লকডাউন হয়েছে শুরুর দিকে সেটা কিন্তু মানবিক লকডাউন, যেটা বলেছেন আমরা ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেছেন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব বলেছেন, ডক্টর শামসুল আলম বলেছেন, জি আমরা লকডাউন করতে পারিনি কিন্তু শুরুর দিকে তো কিছুটা করেছি আমরা। জি না, আমরা লকডাউন ওইটুকু ওই কয়েকটা মাত্র জায়গায়, তারপরে ওই ওয়ারিতে করেছি আর কি। লকডাউনের একটা ডিফেক্ট আছে, লকডাউনটা খুব ভালো, অন্য দেশের জন্য এটা প্রয়োজনীয়। আমাদের দেশে কিন্তু লকডাউনটা উপযোগী না। আমাদের দেশে লকডাউনের মেন উদ্দেশ্য হলে টু আইডেন্টিফাই, টু টেস্ট দি পেশেন্ট, টু টেস্ট দি পিপলস, suspected people, identify the patient, isolate the patient and treat the patient. এটা হলো আসল কাজ। আর ওই যে তালা বন্ধ করে রেখে দিলাম, কাকে বাইরে যেতে দিলাম না, তারপরে মানে দোকান খুলতে দিলাম না, এগুলো হলো কাজ। এখন আমাদের রাজাবাজারে যেটা হয়েছে, বিরাট একটা গেট, মস্ত বড় তালা, মহিলা দাঁড়িয়ে আসছে, মা ক্লিনিকে যাবে প্রেগনেন্ট, তাকে আমরা বন্ধ করে রাখছি 3.5 ঘন্টা করে, এইগুলো দেখছি। কিন্তু ওখানে কতগুলো পেশেন্ট আইডেন্টিফাই হলো, কতগুলো আইসোলেশনে গেল, সে নিয়ে কিন্তু খুব একটা কিছু নাই। অর্থাৎ আমরা খাজনার চেয়ে বাজনা বেশি ওটা করতে গেছি, এটা ঠিক না। আমাদের লকডাউনের চেয়ে আমাদের মপ আপ যদি করতে পারতাম আরো ভালো হতো। মপ আপ জিনিসটা আপনারা দেখছেন, এই যে আমাদের ভিটামিন খাওয়ানো হচ্ছে না বাচ্চাদের, এখন মিনিস্টার সাহেব বলে ভিটামিন খাওয়ালে প্রথম দিন খাওয়াবো, তারপরে কিছু কিছু বাচ্চা বাদ পড়ে যাবে, তখন আমরা রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি যাব এবং যেগুলা বাচ্চা বাদ পড়ে গেছিল তাদেরকে আমরা ভিটামিন খাওয়াবো। দ্যাট ইজ মপ আপ। আমরা যদি এইসব তালা বন্ধ করা, এইসব বড় গেট করা, মানুষকে অফিসে যেতে না দেওয়া, এসব না করে আমরা যদি রিয়েলি টেস্ট করতাম, আইসোলেট করতাম এবং ট্রিটমেন্ট করতাম, তারা ভালো হয়ে গেলে তাকে ছেড়ে দিতাম, দোকানপাট খোলা থাকবে, সবকিছু থাকবে। এই জিনিসটা যদি আমরা করতাম তাহলে আমরা অনেক ভালো করতে পারতাম, কিন্তু এই জিনিসটা আমরা করি। আচ্ছা, আমরা একটু কম ভালো করেছি স্যার, কম ভালো করেছি। সেই কম ভালোর পরেও যেটুকু অর্থনীতির তে ভালো করেছি সেটারই সেলিব্রেশন আমাদের এক ধরনের, আমরা কৃতজ্ঞতা জানাই যারা এই অর্থনীতির এই চাকাটাকে সচল রাখার জন্য এবং সূচকগুলোকে এগিয়ে রাখার জন্য কিছু হলেও যে পরিকল্পনা নিয়েছেন, কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, কিছু প্রণোদনা দিয়েছেন এবং একেবারেই নেগেটিভে যায়নি বাংলাদেশ। সে কারণে অনেকে আশাবাদী হয়ে উঠছে এই দেশের প্রতি, এই দেশে বিনিয়োগকারীরা অনেক আগ্রহী হয়ে উঠছে। আমরা সে কারণেই বলছি গন্তব্য এখন বাংলাদেশ। একটা বিরতির পরে আমাদের সঙ্গে অর্থনীতিবিদেরা আছেন অনেকেই, সকলের কথা শুনবো।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার একেবারে শেষ ভাগে আমরা কি করব, কি করতে চাই, কিভাবে সাস্টেনেবল হবে, এরকম অনেকেই পরামর্শ দিয়েছেন। আমি কাজী ইকবালের কাছ থেকে কোনো পরামর্শ বা কি করতে চাই তেমন কোনো প্রশ্ন থাকলে আমরা ডক্টর শামসুল আলম স্যারের কাছে নিয়ে যাব। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমও এক লাইনে কিছু যোগ করতে পারবেন, রিয়াজউদ্দিন আহমেদ, তারপরই আমরা সবশেষে শুনবো ডক্টর শামসুল আলমকে। আমি প্রথমে কাজী ইকবালের কাছ থেকে একটু শুনতে চাই শেষ কোনো মন্তব্য বা সুপারিশ যদি। আচ্ছা, আমি তাহলে রিয়াজ ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেই। রিয়াজ ভাই, আপনি যদি না ওনারা বলুক, আমি 5 মিনিট আর থাকবো। আচ্ছা, ওকে, এখনই শেষ হয়ে যাবে, 5 মিনিটে শেষ, যে আপনি শেষ করতে পারেন। আমি শুরু করছি। জি, আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করব। যে একটা ডিলেমা আছে যে স্লাম এরিয়াতে কেন আমাদের, আগে আমরা বলতাম শুধু মরবিডিটি, এখন আসলে বোঝা যাচ্ছে যে এটা মানে মর্টালিটিটা কেন কম। আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম। একটা হলো যে বাংলাদেশের একটা স্লামের উপর একটা সেন্সাস আছে, সেটা দেখেছি আমরা যে 50 ঊর্ধ্বদের মধ্যে পুরো বাংলাদেশের জনসংখ্যা আছে হলো প্রায় 15%, কিন্তু স্লামে এই সংখ্যাটা মাত্র 8%। মানে স্লাম ইজ প্রিডোমিনেন্টলি ইউথ ডোমিনেটেড, মানে ইউথ পপুলেশন ওখানে অনেক বেশি। সেটা একটা বড় কারণ, যে কারণে স্লাম এরিয়াতে মানে ওখানে মরবিডিটি পাওয়া গেলেও মর্টালিটি ওখানে খুবই কম। আচ্ছা আচ্ছা, বাহ। আর একটা আমরা দেখছিলাম সেক্স রেশিওর উপরে, ওটা আমরা পেয়েছিলাম যে 15 থেকে 30 বছরের ভিতরে ওইখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি। 70টা মেয়ের জন্য 100টা করে ছেলে আছে। বিশেষ করে এটা গার্মেন্টস এর ইফেক্ট। এবং যেহেতু এই মেয়েরা বাই বর্ন, ওদের ইমিউনিটি অনেক বেশি মেয়েদের থাকে, যেটাও একটা কারণ, যেই কারণে ওই ওয়ার্কিং গ্রুপে 15 থেকে 30 এই গ্রুপে ওদের মর্টালিটি রেটটা কম ছিল। দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং টেক অফ এখান থেকে। বাহ, হার্ড ইমিউনিটির সঙ্গে আমরা এই জায়গাটা একটু যোগ করতে পারি। আর কোনো যদি পরামর্শ থাকে আমরা আরেকটা পরামর্শ দিয়ে আমি শেষ করব। এটা হলো গ্লোবাল ভ্যালু চেইন নিয়ে। কোভিড এর ইফেক্টের পরে গ্লোবাল ভ্যালু চেইনের একটা রিওরিয়েন্টেশন হচ্ছে। এখন যারা ফার্মগুলো ছিল, ওরা এখন ভাবছে যে এখন আর বড় সাপ্লাই চেইন রাখা যাবে না, সাপ্লাই চেইনকে শর্ট করে ফেলতে হবে এবং সাপ্লাই চেইনকে লোকালাইজ করে ফেলতে হবে। তো আমেরিকা চাবে মেক্সিকো থেকে সোর্সিং করতে, ইউরোপ চাবে টার্কি বা আশেপাশের কান্ট্রি থেকে সোর্সিং করতে। বেশি দূরে সোর্সিং হয়ে গেলে এই ধরনের শকের কারণে ওদের প্রবলেম হচ্ছে। তো এই আলোকে আমাদের একটু ভাবতে হবে যে আমাদের এই ধরনের গ্লোবাল ভ্যালু চেইনে যদি একটা চেঞ্জ আসে, তখন আমাদের পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, ইটস এ নোট অফ কশন। বাহ, অনেক ধন্যবাদ। আমি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, 1 মিনিট। জি, আমার একটাই প্রশ্ন, সেটি হলো যে সরকার যে স্টিমুলাস প্যাকেজ গুলো নিয়েছিলেন, তো সেটি খুবই রাজনৈতিকভাবে খুবই একটা যৌক্তিক এবং সময়োপযোগী উদ্যোগ ছিল সরকার প্রধানের দিক থেকে, সময়োপযোগী ভাবে সেগুলো ঘোষণা করা। কিন্তু ঋণ নির্ভর হওয়ার কারণে এর অধিকাংশগুলোই আসলে সময় মতো বাস্তবায়ন করা যায়নি। বিশেষ করে দরিদ্র মানুষ, ক্ষুদ্র মাঝারি আকারের উদ্যোক্তা, তাদের বিষয়ে আসলে এটা পূর্ণভাবে বাস্তবায়নটি করা যায়নি। সেক্ষেত্রে বিকল্প যেটি প্রয়োজন এখন খুব দ্রুততর সময় যেটি দরকার, কাজের সুযোগ সৃষ্টি করা, যতটা সম্ভব কাজ সৃষ্টি করা যায় কিভাবে, এটি দেখা। আমি যদি ছোট্ট করে দুটো উদাহরণ দিই, গ্রামীণ এলাকাতে গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্প এবারের বাজেটেই বাস্তবায়ন হচ্ছে এবং বন্যার কারণে 33টি জেলার অবকাঠামো। আচ্ছা, জি, আমরা একেবারে শেষ মন্তব্য ডক্টর শামসুল আলম, কারণ রিয়াজউদ্দিন আহমেদ। রিয়াজ ভাই, আপনি কি আর কিছু যোগ করবেন? আমরা শেষ করছি। জি, আমি একটা কথা শুধু বলে যে সরকার কিন্তু বিভিন্ন উদ্যোগ নিতে পারে। আচ্ছা, হ্যাঁ, রিয়াজউদ্দিন আহমেদ। আমি ডক্টর গোলাম মোয়াজ্জেম যেটা বললেন, ওনার সাথে এড করতে চাই আমি, যে মানে কাজগুলি আগায় নিতে হবে এবং এটা কাজগুলি আগায় নেওয়ার জন্য, সাস্টেইনেবল করার জন্য মিডিয়ার একটা রোল আছে। মিডিয়ার রোলটাকে কিন্তু ইগনোর করা হচ্ছে। আমি মনে করি মিডিয়ার রোলটাকে প্রপারলি রিকগনাইজ করা উচিত এবং প্রণোদনা দিয়ে মিডিয়া যাতে আরো শক্তিশালী হয়, এটা করা উচিত। অনেক ধন্যবাদ রিয়াজ ভাই, আমাদের সকলের কথা আপনি বলে দিয়েছেন। আমরা ডক্টর শামসুল আলম স্যার কি করবেন, কি করেছেন, খুব ছোট্ট করে, খুব বেশি সময় আমাদের না, 11টা বাজে আমরা খবর শুরু করব।
জি হ্যাঁ শিওর, ছোট করে বলে ফেলছি, আমার ভারতীয় বন্ধু নাই, নারী ক্ষমতায়নে ভারতকে পিছিয়ে ফেলেছি 2018 সনে, জি আমাদের র্যাঙ্ক 50, ভারত 78। সেই খবরটাও কিন্তু আরো ভালোভাবে প্রচারিত হচ্ছে। নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সর্বাগ্রে আছে, উপরে সবার উপরে আছে র্যাঙ্কের দিক থেকে। আর দ্বিতীয় উত্তরটা দিব, রিয়াজ ভাই যেটা বলছেন যে কবে আমরা 8% ফিরে যাব। আমাদের এই বছর 21 বর্ষে প্রবৃদ্ধির প্রক্ষেপণ হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 6.2%। আর গত বছর তার 5.24 জানেন। 20-21 হলো 6.2, আর 21-22 গিয়ে আমরা পুনরায় 8% উপরে চলে আসবো। এটা রিয়াজ ভাইয়ের প্রশ্নের জবাবে বললাম। আর কাজ সৃষ্টির কথা গোলাম মহাজন বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান প্রাধান্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, এবং সেটি আমরা বর্ণনা করছি এবং কর্মসূচি দিচ্ছি আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ধন্যবাদ মনীষা। অনেক ধন্যবাদ সকলকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানে, আলোচকরা এবং দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আবারও দেখা হবে। গন্তব্য এখন বাংলাদেশ। আমরা বাংলাদেশের এই সাফল্যে সবাই আমরা গর্বিত এবং এগিয়ে যাক বাংলাদেশ।